হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা সি এর সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। প্রথম চ্যাপ্টার সমস্ত টপিক এই চ্যানেলে ডিসকাস হয়ে গেছে, যেগুলো তোমরা প্লেলিস্টে গেলে দেখতে পাবে। সেগুলো সবার প্রথমে চেক আউট করে নাও, দেন তারপর তোমরা এই ভিডিওটা স্টার্ট করতে পারো। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাশন করব ডিসিশন কন্ট্রোল অ্যান্ড লুপিং স্টেটমেন্টের ব্যাপারে। আর এই ভিডিওটা শুরু করার প্রথমে মেক শিওর আমি ধরেই নেব যে তোমরা হোয়াট ইজ ভেরিয়েবল, হোয়াট ইজ কিওয়ার্ড, হোয়াট ইজ ডেটা টাইপ, এই সমস্ত জিনিসগুলো তোমরা অলরেডি জানো। যদি না জেনে থাকো, এগুলো অলরেডি আমাদের চ্যানেলে আলোচনা করা হয়ে গেছে। তোমরা সেই সমস্ত ভিডিওগুলো প্রথমে দেখে নাও, তারপর তোমরা এগুলো শুরু করবে। তো ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্টটা কি না, আমরা জানি যে সি প্রোগ্রাম কীভাবে এক্সিকিউট হয়। না, সি প্রোগ্রাম এক্সিকিউট হয় লাইন বাই লাইন, প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত সিকুয়েন্সিয়ালি ম্যানারে এক্সিকিউট হয়। প্রথমে ফার্স্ট লাইন এক্সিকিউট হবে, দেন তারপর সেকেন্ড লাইন, তারপর থার্ড লাইন। তো এবারে আমরা যদি চাই যে কিছু কিছু স্টেটমেন্ট যেগুলো কি হবে, কিছু না কিছু কন্ডিশনের ভিত্তিতে এক্সিকিউট হবে। সমস্ত প্রোগ্রামের যে সমস্ত লাইন সেগুলো তো এক্সিকিউট হবেই, তবে মাঝখানে কিছু একটা লাইন থাকবে বা কিছু একটা স্টেটমেন্ট থাকবে যেটা কিছু কন্ডিশন ট্রু হলে তবেই সেটা এক্সিকিউট হবে, নচেত এক্সিকিউট হবে না। এক্সাম্পল হিসেবে ধরতে পারি যে একটা মানুষ যদি 18 বছরের বেশি হয় তবেই সে ভোটের জন্য অ্যাপ্লিকেবল হবে, নাহলে সে অ্যাপ্লিকেবল হবে না। তো এই প্রোগ্রামটা যদি আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করতে চাই, তো যেহেতু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রথম থেকে শেষ পর্যন্ত সিকুয়েন্সিয়াল ম্যানে রান হয়, তো যদি আমরা ডাইরেক্ট এই প্রোগ্রামটা করতে যাই তাহলে কিন্তু প্রোগ্রামটা হবে না, তাহলে তো সমস্ত লাইন একসাথে এক্সিকিউট হয়ে যাবে। যদি আমরা এই টাইপের প্রোগ্রামগুলো সি ল্যাঙ্গুয়েজে বানাতে চাই তাহলে কিন্তু আমাদের দরকার হবে কন্ট্রোল অ্যান্ড লুপিং স্টেটমেন্ট। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রধানত 4 প্রকারের কন্ট্রোল আর লুপিং স্টেটমেন্ট আছে। তো প্রথমে আমরা কন্ট্রোল স্টেটমেন্টের ব্যাপারে একটু আলোচনা করে নিই, তারপর লুপিং স্টেটমেন্টের ব্যাপারে নেক্সট টপিক আলোচনা করবো নেক্সট ভিডিওতে। তো মেন যে 4টা কন্ট্রোল স্টেটমেন্ট আছে সেটা হচ্ছে ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, ইফ এলস ইফ স্টেটমেন্ট আর সুইচ স্টেটমেন্ট। তো যে 4টা মেন যে 4টা এখানে স্টেটমেন্টের রয়েছে, তো এগুলো তো একটা ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়, তাই আমি ভাবছি প্রত্যেকটার জন্য সেপারেটেড করে একটা করে ভিডিও আনবো, আর অনেক অনেক এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে জিনিসগুলো খুব ভালো করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো চলো আজকে আমরা ইফ স্টেটমেন্টের ব্যাপারে একটু ব্রিফলি ডিসকাস করি। তো চলে এসেছি আর কি ইফ স্টেটমেন্টের ব্যাপারে। প্রথমে থিওরিটি একটু পড়ে নিই। দ্য ইফ স্টেটমেন্ট ইজ দ্য সিম্পলিয়েস্ট ফর্ম অফ ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্ট দ্যাট ফ্রিকুয়েন্টলি ইউজ ডিসিশন মেকিং। মানে কি, ইফ স্টেটমেন্ট একটা স্টেটমেন্ট যে দ্বারা আমরা খুব সহজেই কোনো একটা, এই যে আমি একটু আগে বললাম যে কোনো একটা স্টেটমেন্ট যেটা কোনো একটা কন্ডিশনের ভিত্তিতে রান হবে, তো সেই সিস্টেমটা আমরা তৈরি করতে পারি। ইফ স্টেটমেন্ট ক্যান হ্যান্ডেল অনলি ওয়ান এক্সপ্রেশন। তো ইফ স্টেটমেন্ট কী হয় না, একটি মাত্র এক্সপ্রেশনকেই হ্যান্ডেল করতে পারি। এক্সপ্রেশন কীভাবে হ্যান্ডেল করে সেই সমস্ত জিনিস আমি প্রোগ্রামের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে বলবো। ঠিক আছে, তো তোমরা সিনট্যাক্সটা দেখে নাও। কিছুটা এরকমের সিনট্যাক্স এখানে তোমরা দেখতে পাবে, যেখানে ইফ কন্ডিশন, ইফ কিওয়ার্ডটা ব্যবহার করা হবে। আর এখানে প্যারেন্থেসিসের মধ্যে সবার প্রথমে লেখা হবে না হচ্ছে যে কন্ডিশনটার ভিত্তিতে এই মাঝের যে স্টেটমেন্টটা, মিডিলের যে স্টেটমেন্টটা, সেটা রান হবে কোন কন্ডিশনের ভিত্তিতে। উপরের এই ইফের সাইডে যে কন্ডিশনটা লেখা থাকবে, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তবেই এই স্টেটমেন্টটা রান হবে, নাহলে কিন্তু হবে না। তো এখানে এক্সাম্পলের জন্য আমরা এখানে 3টা প্রোগ্রাম নিয়েছি। রাইট এ প্রোগ্রাম ওয়েদার এ পার্সন এলিজিবল ফর ভোট, আমি যেটা একটু আগে এক্সাম্পল বললাম। তো আর একটা প্রোগ্রাম আছে যে টু চেক নাম্বার ইজ পজিটিভ, যে নাম্বার পজিটিভ কিনা আমরা চেক করব। আর রাইট এ প্রোগ্রাম চেক এ পাসওয়ার্ড, মানে যদি তোমরা একটা পাসওয়ার্ড দাও, যদি সেটা সঠিক হয় তো সাকসেসফুল মেসেজ দেখাবে, কি ওয়েলকাম মেসেজ দেখাবে, নাহলে কিছু দেখাবে না। যাই হোক, তো এই 3টে প্রোগ্রামের মাধ্যমে আমরা ইফ স্টেটমেন্টকে ব্রিফলি ডিসকাস করব। তো চলো ভিজুয়াল স্টুডিও করে আর প্রোগ্রামগুলো আমরা দেখে নিই। চলে এসেছি আমরা ভিজুয়াল স্টুডিও করে, আর এখানে আমি একটা সবার প্রথমে ফাইল বানিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে চেক ভোট ডট সি নাম দিয়ে আমি একটা ফাইল বানিয়ে নিয়েছি। তো এখানে আমি সাধারণত একটা যে প্রোগ্রামটা করব সেটা হচ্ছে এলিজিবল ফর ভোট অর নট, এ পার্সন এলিজিবল ফর ভোট অর নট, এলিজিবল ফর ভোট অর নট। আজকে আমি এই কোশ্চেনটার সাহায্যে আমরা বোঝার চেষ্টা করবো ইফ স্টেটমেন্ট কীভাবে কাজ করে। তো সবার প্রথমে আমরা যে হেডার ফাইলগুলো ইনক্লুড করে নিই, হ্যাশ ইনক্লুড stdio.h, হ্যাশ ইনক্লুড stdio.h অ্যান্ড হ্যাজ ইনক্লুড conio.h। তো এগুলো হেডার ফাইল। এই সমস্ত হেডার ফাইল কী আর এই সমস্ত জিনিসগুলো কী যদি না তোমরা জেনে থাকো, তাহলে প্রথমের দিকের ভিডিওগুলো তোমরা চেক আউট করো, সেখানে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করা আছে। conio.h, তো দুটো হেডার ফাইল নিয়ে নিলাম। তারপর আমরা ভয়েড মেন, একটা মেন ফাংশন ভয়েড মেন,
তো মেইন ফাংশন নিলাম এবং ভয়েড মেইন ফাংশন নেওয়ার পর আমরা কি করব না চেক করব যে একটা পার্সন ভোটের জন্য এলিজিবল ফর ভোট কি না। তো সবার প্রথমে আমরা ইউজারের কাছ থেকে একটা ডাটা নিয়ে নেবো, তার এজটা আমরা ইউজারের কাছে জেনে নেবো যে তার এজ কত। তার জন্য আমরা কি করব প্রিন্টএফ ফাংশন কি আমি আগে ডিসকাস করেছি। প্রিন্টএফ একটা ফাংশন যার দ্বারা আমরা কি ইউজারকে কিছু আউটপুট দেখাতে পারি, কিছু একটা ডিসপ্লে করতে পারি। তো আমরা এখানে ডিসপ্লে করব হোয়াট ইজ ইউর বা এন্টার ইউর এজ, প্লিজ এন্টার ইউর এজ। তো যখনই একটা পার্সন এই এজটা এন্টার করবে, তো এন্টার কোথায় করবে, একটা ভেরিয়েবল দরকার এজটা স্টোর করার জন্য, তাই তো। তাই আমরা এখানে কি করব না ইন্ট একটা ভেরিয়েবল নিয়ে নেবো। ইন্ট কি আর ভেরিয়েবল কি সমস্ত কিছু আমি আগে ডিটেলসে আলোচনা করেছি, তো সেই সমস্ত ভিডিওগুলো তোমরা দেখে নাও যদি এগুলো জেনে থাকো। তো এজ নামে একটা ভেরিয়েবল আমরা নিয়ে নেবো, ইন্ট এজ। তারপর আমরা কি করব ইউজার যে ইনপুটটা দিবে, তো সেটা আমরা ওই এজ নামে যে ভেরিয়েবলটা নিলাম ওটাতে আমরা স্টোর করে নেবো। স্ক্যানে %d, যেটা হচ্ছে কি অ্যাক্সেস মডিফায়ার, %d, $, এজ। তো এইভাবে আমরা কি করব না ইউজার যে ইনপুটটা দিবে সেটা আমরা ওই এজ ভেরিয়েবলের মধ্যে স্টোর করে নেব। এইখানে এরপর আসছে আমাদের যে আসল যে টপিক নিয়ে আমরা যখন ইফ স্টেটমেন্টের কাজ। এখানে আমরা কি চাইছি, এখানে যে এজটা এন্টার করবে যদি সেই এজটা 18 বছরের বেশি হয় কিংবা 18 বছর হয়, তাহলেই সে ভোটের জন্য এলিজিবল হবে, নয়, তাই তো। তাহলে আমরা কি করব এখানে ইফ কিওয়ার্ড ইউজ করব। ইফ, যেখানে ইফের মধ্যে কী দিয়েছিলাম সিনট্যাক্সটা মনে আছে, ইফে আমি কি বলেছিলাম, ইফ তারপরে প্যারেন্থেসিসের মধ্যে কন্ডিশন লেখা হবে, যেই কন্ডিশনের ভিত্তিতে মাঝের যে স্টেটমেন্টটা থাকবে সেটা রান করবে। তো ইফ এখানে কি যে এজ আছে, এজের মধ্যে আমাদের বয়সটা আছে যেটা ইউজার এন্টার করেছে, এজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 18। এই স্টেটমেন্টটার দ্বারা আমরা কী বোঝাতে চাইছি না এজের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা যদি গ্রেটার দেন হয় কিংবা ইকুয়াল হয় 18, তবে এই মাঝখানের যে স্টেটমেন্টটা আমি দেবো, স্টেটমেন্টটা আমি হয়তো প্রিন্ট আউট করবো, প্রিন্টে ইউ আর এলিজিবল ফর ভোট, এটা আমি করবো। তো যদি কি বলছে না যদি ইউজারের এজ যদি 18 বছরের বেশি কিংবা 18 বছর হয়ে থাকে তবেই সে এলিজিবল হতে পারবে ভোটের জন্য, নাহলে কিন্তু এই স্টেটমেন্টটা রান করবে না। তো চলো এটা আমি সেভ করে দিই। সেভ করার পর প্রোগ্রামটা আমি রান করি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রোগ্রাম সাকসেসফুলি আমাদের রান হয়ে গেছে। আর এখানে আমাদের চলে আসছে প্লিজ এন্টার ইউর এজ। তো আমি এখানে সবার প্রথমে আমি এজ এন্টার করছি 15, আমার এজ 15 বছর। আমি যদি এন্টার করি এখানে কিন্তু আর কোনো স্টেটমেন্ট আসছে না, কিন্তু আমি কি তারপরে তো স্টেটমেন্ট লিখেছি প্রিন্টএফ ইউ আর এলিজিবল ফর ভোট। যেহেতু সি প্রোগ্রামিং সিকুয়েন্সিয়াল ম্যানারে রান করে, তো এটা রান হওয়ার কথা ছিল, উচিত ছিল রান হওয়ার। কিন্তু যেহেতু আমি এর আগে ইফ কন্ডিশনের মধ্যে এটা লিখেছি, তাই কেবলমাত্র এটা তখনই রান হবে যখন এই ইফের মধ্যে কন্ডিশনটা ট্রু হবে। তো এখানে কন্ডিশন বোঝাচ্ছে কি 15টা কি 18 থেকে বড় বা ইকুয়াল, কোনোটাই নেই, ফলস হয়েছে। তো সেই জন্য এখানে কি এটা রান করেনি, সাকসেসফুল দেখায়নি, কি ইউ আর এলিজিবল ফর ভোট এটা দেখাচ্ছে না। তো আমি আরেকবার রান করছি এবং আমি এখানে এন্টার ইউর এজের জায়গায় আমি এখানে 19 দিচ্ছি। যখনই 19 দিলাম তোমরা দেখতে পাচ্ছ ইউ আর এলিজিবল ফর ভোট। তো এখানে আবার ইউ স্পেলিংটা টাইম মিস্টেক হয়েছে, যাই হোক এখানে কিন্তু অ্যান্সার চলে আসছে ইউ আর এলিজিবল ফর ভোট। আমি আরেকবার রান করে দেখাচ্ছি। আরেকবার রান করে আমি এখানে যে 18 বছরও আমার বয়স দিই তবুও কিন্তু দেখাবে ইউ আর এলিজিবল ফর ভোট। কিন্তু আমি যদি 17 দিই তখনই কিন্তু আর ওই ইউ আর এলিজিবল ফর ভোট ওটা কিন্তু স্টেটমেন্টটা রান করবে না। তো এখানে এটার দ্বারা কী বোঝাচ্ছে, ইফের মধ্যে যে কন্ডিশনটা আমি দিয়েছি এই কন্ডিশনটা যদি ট্রু হয়, স্যাটিসফাইড করে, তবেই এই স্টেটমেন্টটা রান হবে। ইফের মূল কাজ হচ্ছে এটাই। তো একটা প্রোগ্রাম আমি সাকসেসফুলি রান করি তোমাদেরকে বুঝিয়ে দেখালাম, ঠিক আছে। তো আরও যে প্রোগ্রামগুলো আছে, যে আমি আরেকটা ফাইল করছি যেখানে হচ্ছে চেক আন্ডারস্কোর POSITIV পজিটিভ .c দিয়ে আমি একটা ফাইল তৈরি করছি, যেখানে আমি এখানে কি করব না আমি এখানে চেক করব ইউজার একটা নাম্বার ইনপুট করবে, সেই নাম্বারটা পজিটিভ কি নেগেটিভ আমি এখানে ডিসকাস করব। তো সবার প্রথমে আমি এখানে কোশ্চেনটা লিখে নিই যাতে না পরে বুঝতে অসুবিধা হয় এটা কিসের প্রোগ্রাম। তো এখানে কোশ্চেনটা লিখে নিই চেক এ নাম্বার, চেক এ নাম্বার
পজিটিভ অর নট। তো এখানে আমরা দেখব যে একটা নাম্বার পজিটিভ কিনা। তো সবার প্রথমে আগের যে আমি প্রোগ্রামটা করলাম সেমভাবে আমি এখানে কি হেডার ফাইল নিয়ে নেব, হ্যাজ ইনক্লুড stdio.h, stdio.h এর পুরো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট stdio.h। আর একটা ফাইল নিয়ে নেব হ্যাজ ইনক্লুড conio.h, কনসোল ইনপুট অ্যান্ড আউটপুট conio conio.h। স্পেলিং মিস্টেক করলে কিন্তু হবে না, কারণ সি হচ্ছে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, এগুলো মনে রাখতে হবে। তারপরে আমরা ভয়েড মেন নেব, একটা মেন ফাংশন যার মধ্যে সমস্ত প্রোগ্রাম লেখা হবে। এবারে আচ্ছা এখানে মেনটা লেখা হয়নি ওই জন্য এখানে আরও হচ্ছে, যাই হোক ভয়েড মেন ফাংশন নিয়ে নিলাম। তারপর এখানে কি করবো, আমরা চেক করতে চাইছি যে একটা নাম্বার যেটা হচ্ছে পজিটিভ কি না। তো সবার প্রথমে আমরা ইউজারের কাছ থেকে একটা নাম্বার নিয়ে নেবো। ইউজারের কাছ থেকে কীভাবে ইনপুট নিতে হয় আমি আগের আগের যে প্রোগ্রাম সেখানে দেখালাম, তো আমি বলছি প্রিন্টে এখানে এন্টার এ নাম্বার, এখানে তোমরা যেটা ইচ্ছে তোমাদের মনে ইচ্ছে যেটা ইচ্ছে লিখতে পারো, যেটা তোমার ইউজার যে আউটপুটটা দেখতে হবে, এন্টার এ নাম্বার। এবারে ইউজার যে এন্টার করবে নাম্বারটা সেটা তো কোথাও না কোথাও স্টোর করতে হবে, তাই না? তাহলে নাম্বারটা আমরা পরে চেক করব কোথা থেকে। তো স্টোর করার জন্য আমরা কি করব, একটা ভেরিয়েবল নিয়ে নেবো। ভেরিয়েবল কি আমি কিন্তু সমস্ত কিছু বলেছি, তো ভেরিয়েবল দিলে হবে না, ভেরিয়েবলটা কী টাইপের সেটা আমি এখানে ডিক্লেয়ার করতে হবে। তো আমি এখানে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল দিলাম, ভেরিয়েবল নাম দিলাম নাম। তো নাম নামে একটা ভেরিয়েবল দিলাম, এখানে যে ইনপুট করবে ইউজার যেটা সেটা আমরা ওই নাম ভেরিয়েবলে স্টোর করে নেবো। তো স্ক্যানে %d, $, নাম, এখানে আমি কিন্তু স্টোর করে নিলাম। এক মিনিট, হ্যাঁ এখানে কিন্তু আমি নামের মধ্যে আমার সমস্ত যে ডেটাটা যেটা ইউজার ইনপুট করবে সেটা কিন্তু স্টোর করে নিলাম। এবারে আমি কি করব, ইফ কন্ডিশন দিয়ে আমরা চেক করব যে অরিজিনালি যেটা ইউজার ইনপুট করেছে ওটা আসলে পজিটিভ কি নেগেটিভ। তো চেক করার জন্য আমি আগেই বলেছি যে ইফ লাগবে, ইফের মধ্যে এখানে কি কন্ডিশন, ইফের ব্লক কীরকম হয় মানে এখানে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট হবে ক্লোজ হবে আর এখানের মধ্যে কন্ডিশন লেখা হবে, তাই তো। তো কন্ডিশনে আমরা কি কন্ডিশন পাস করব না একটা নাম্বার যে পজিটিভ কি নেগেটিভ সেটা আমরা মূলত বুঝতে পারি কি করে না, একটা নাম্বার যদি 0 থেকে মানে 0 থেকে যদি একটা নাম্বার বড় হয় তাহলে সেটা হচ্ছে পজিটিভ, আর যদি 0 থেকে কম হয় ছোট হয় তাহলে সেটা হচ্ছে নেগেটিভ। যেহেতু আমরা ইফ স্টেটমেন্টে কাজ করছি তো এখানে কন্ডিশনটা পাস করতে হবে, কন্ডিশনটা তোমাকে নিজেকে ভাবতে হবে লজিকটা সেটা কীভাবে হয়, এবং এমন একটা লজিক ভাবতে হবে যেটা সবার জন্য সমান। এমন না যে একটা স্টেটমেন্টের ক্ষেত্রে লজিকটা কাজ করলো দেন আর একটা স্টেটমেন্টের ক্ষেত্রে কাজ করলো না, এভাবে কিন্তু হবে না। তো পজিটিভ আর নটের জন্য যদি আমার নাম্বার নামে যে ভেরিয়েবলের মধ্যে ইনসার্ট করে যেটা যদি ইনসার্ট করে সেটা যদি গ্রেটার দেন 0 হয়, যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এখানে প্রিন্ট হবে printf this is an POSI পজিটিভ নাম্বার। ঠিক আছে, তাহলে এখানে কি প্রিন্ট হবে না পজিটিভ নাম্বার। তো এই প্রোগ্রামটা এখান পর্যন্ত হলো। এবারে আমি প্রোগ্রামটাকে রান করব দেখি। তো দেখতে পাচ্ছ কিছু একটা অ্যারোর আসছে এখানে, সার্চ ফাইলস নট ডাইরেক্টরি। আচ্ছা এখানে আমার যেটা অ্যারোর দেখাচ্ছে সেটা হচ্ছে আমার এখানে নামটা ওই ফাইল যেটা তৈরি করেছিলাম তো ওখানে নামতে যে নামটা একটু ভুল দেওয়া হয়েছে, তোমরা ওটা মাথায় রাখবে যে যখন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো নাম দেবে ফাইলের নাম দেবে সেখানে হাইফেন ইউজ করবে না, চাইলে তোমরা সেখানে আন্ডারস্কোর ইউজ করতে পারো। এবারে কি হয়েছে না এখানে আমি প্রোগ্রামটা সাকসেসফুলি লেখা হয়ে গেছে, তারপর আমি প্রোগ্রামটা রান করব। তো রান করার পর এখানে দেখতে পাচ্ছ না এখানে আমাদের অ্যান্সার না মানে এখানে আউটপুট চলে আসছে এন্টার নাম্বার, যেটা আমি এখানে ইউজারের কাছ থেকে নাম্বারটা ইনপুট নেব। তো এখানে আমি যদি টাইপ করি -1 তাহলে কিন্তু এখানে কোনো কিছু আসছে না, মানে কি হচ্ছে না এই যে মাঝে যে স্টেটমেন্টটা দিস ইজ অ্যান পজিটিভ নাম্বার এটা কিন্তু এখানে এক্সিকিউট হচ্ছে না, যার জন্য ওটা আউটপুট আসছে না। তাহলে বোঝা যাচ্ছে এটা একটা পজিটিভ নাম্বার নয়, তাই তো। আর এবারে যদি এন্টার নাম্বার আমি যদি 1 প্রেস করি তাহলে কিন্তু আসছে দিস ইজ অ্যান পজিটিভ নাম্বার। আর আমরা জানি 1 হচ্ছে পজিটিভ নাম্বার, -1 তো পজিটিভ নাম্বার নয়, এটা নেগেটিভ নাম্বার, তাই কোনো আউটপুট আসছে না। যখনই এখানে এসে স্যাটিসফাইড করছে স্টেটমেন্টটা যে নাম্বারে যে ভ্যালুটা আছে সেটা কি 0 থেকে বড়, যদি 0 থেকে বড় হয় তাহলেই একমাত্র এই মাঝের যে স্টেটমেন্টটা তাহলে কিন্তু এটা এক্সিকিউট করছে, না হলে কিন্তু এক্সিকিউট করছে না। এটাই হচ্ছে ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্ট। মানে কি ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্ট মানে সে নিজে নিজে একটা ডিসিশন নিতে পারে, ঠিক আছে। তো চলো আর একটা প্রোগ্রাম আছে যে প্রোগ্রামটা আমরা করব, আর একটা প্রোগ্রাম আছে দেখিনি আর একটা প্রোগ্রাম কী ছিল না, আরেকটা প্রোগ্রামে রাইটে প্রোগ্রাম টু চেক এ পাসওয়ার্ড। আমরা চেক করবো যে একটা পাসওয়ার্ড দেবো
সেই পাসওয়ার্ডটা সঠিক কিনা আমরা চেক করব। সেটা কীভাবে করবো? এই একই ধরনের আমাদের যে একই রকমের আমাদের প্রোগ্রাম হবে। তো সর্বদা একটা ফাইল তৈরি করে নিই, pass.c দিয়ে আমি একটা ফাইল তৈরি করছি। এখানে সবার প্রথমে হ্যাজ ইনক্লুড, আর প্রত্যেকবারে তোমরা সমস্ত লাইন নিজে হাতে লিখবে, কপি পেস্ট করবে না। যতবার লিখবে তত ফ্লুয়েন্ট হবে তোমরা লেখাগুলো। stdio.h has include conio.h void main। আর আমরা সবার প্রথমে কি, এটা একটু আলাদা, যে প্রতিবার আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছিলাম, তারপর সেটাকে চেক করছিলাম। আর আমরা এখানে আমরা কি কোশ্চেনটাতে কি আছে যে আমরা চেক করব পাসওয়ার্ডটা সঠিক কিনা, মানে কি আমাদের পাসওয়ার্ডটা আগে থেকে ডিসাইড করা থাকবে, আর ইউজারের কাছ থেকে আমরা আরেকটা পাসওয়ার্ড নেব। ইউজারের পাসওয়ার্ডটা আর যেই পাসওয়ার্ডটা অলরেডি ডিসাইড করা আছে ওই পাসওয়ার্ডটা যদি সেম হয় তবেই আমাদের এখানে সাকসেসফুল দেখাবে, আদারওয়াইজ সাকসেসফুল নয়। ঠিক আছে, তো এইভাবে করার জন্য আমরা আগে সবার প্রথমে কি করব না, একটা ভেরিয়েবল নিয়ে নেবো যার মধ্যে আমরা অলরেডি একটা পাসওয়ার্ড সেট করে রাখবো। ঠিক আছে, তো ভেরিয়েবল নেওয়ার জন্য আমরা ইন্টিজার টাইপের একটা সাধারণত ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, int পাস নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, যার মধ্যে আমরা একদম ভ্যালু স্টোর করে দিচ্ছি, না হচ্ছে 1 2 3 4, যেটা আমার হচ্ছে পাসওয়ার্ড। আমি এখানে ভ্যালু স্টোর করে দিচ্ছি, পাসওয়ার্ডের মধ্যে 1 2 3 4টা কিন্তু স্টোর হয়ে আছে। আরও একটা আমি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, ইন্টিজার চেক নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, যেখানে কি করব ইউজারের যে পাসওয়ার্ডটা দিবে সেই পাসওয়ার্ডটা আমরা এই চেক নামের ভেরিয়েবলটার মধ্যে স্টোর করব, দিয়ে আমরা এটাকে ম্যাচ করার চেষ্টা করব। ঠিক আছে, তো ইউজারের কাছে ইনপুট নেওয়ার জন্য আমরা printf ফাংশন ব্যবহার করি। তোমরা নিশ্চয়ই তখন বুঝতেই পেরে গেছো। এন্টার এ নাম্বার, নাম্বার না, এখানে পাসওয়ার্ড হবে, আর হবে না এখানে, 1 মিনিট, স্টেটমেন্টটা এরকম হবে, এন্টার ইউর পাসওয়ার্ড। তো ইউজার এখানে এন্টার পাসওয়ার্ড করবে, তারপর পাসওয়ার্ডে যেটা লিখবে সেটাকে তো আমাকে স্টোর করতে হবে। কোথায় স্টোর করবো না, আমি উপরে যে ভেরিয়েবলটা নিয়েছি চেক নামের ভেরিয়েবলটা, ওখানে স্টোর করবো। %d ইন্টিজার স্টোর করার জন্য কী ব্যবহার হয় বলেছিলাম, %d, কমা অ্যান্ড প্লাস সাইন CHECK, চেক। উপরের যে ভেরিয়েবলটা সেই ভেরিয়েবলটা আমরা নেবো। এখানে তোমাদের মনে রাখতে হবে, তোমরা কিন্তু এটা কিন্তু কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, যেই বানানটা ভেরিয়েবল লিখবে সেই বানানটা পুরো প্রোগ্রামে ওই ভেরিয়েবলটার জন্য একই হবে, এবং কি ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার দুটো কিন্তু আলাদা এখানে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, তো এবারে আমরা কি করব না, ইফ স্টেটমেন্টের সাহায্যে আমরা একটা ডিসিশন নেব যে অরিজিনালি পাসওয়ার্ডটা ম্যাচ করছে কিনা। তাহলে কি হবে, ইফের মধ্যে আমরা চেক করব ওই চেক যে ভেরিয়েবলটা নিয়েছি, মানে যার মধ্যে ইউজার যেটা ইনপুট করছে সেটা আমরা ওই চেক ভেরিয়েবলটার মধ্যে আমাদের চলে আসছে। তো ওই চেক ভেরিয়েবলটা ইকুয়াল 1 মিনিট, এই যে চেক ভেরিয়েবলটা, এই চেক ভেরিয়েবলটা ইকুয়াল টু কার না, হচ্ছে আমাদের পাস আগে যে ভেরিয়েবলটা আমি যার মধ্যে আমাদের অলরেডি ডেটাটা স্টোর করা আছে, যে মানে পাসওয়ার্ডটা যেটা অরিজিনাল পাসওয়ার্ড সেটা স্টোর করা আছে সেটা দেবো। ইকুয়ালটা সাইন কিসের জন্য ব্যবহার হয়, অপারেটর আমি বলেছি যখন দুপাশের যে ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো ইকুয়াল কিনা দেখার জন্য। ওই জন্য আমি বলেছিলাম যে অপারেটরগুলো একটু ভালো করে পড়বে, এগুলো কিন্তু এবারে প্রচুর কাজে লাগবে। এবারে কী হচ্ছে, এর মধ্যে যদি এটা ইকুয়াল হয় তাহলে আমরা printf ফাংশনের মধ্যে তাহলে আমরা কি লিখব, যদি এটা ইকুয়াল হয় তাহলে আমরা কি লিখব, ওয়েলকাম। এবার এখানে সাকসেসফুল পুরোপুরিভাবে প্রোগ্রামটা লেখা হয়ে গেছে, আর আমরা এখানে এবারে প্রোগ্রামটা রান করব। প্রোগ্রাম রান করার পর দেখতে পাচ্ছ এন্টার ইউর পাসওয়ার্ড, যেটা আমরা ইউজারের কাছ থেকে ইনপুট বলে লিখেছিলাম, তো ওটা চলে আসছে। তো এখানে সিম্পল পাসওয়ার্ড একটা ইনপুট করছি, পাসওয়ার্ডের জায়গায় আমি লিখছি যে অরিজিনাল পাসওয়ার্ড কত দিয়ে আসে 1 2 3 4, আমি এখানে পাসওয়ার্ড লিখছি 4 5 6 7, এন্টার করলাম। এন্টার করার পর ওইখানে ওয়েলকাম চলে এসেছে, মানে প্রোগ্রামে কিন্তু কোথাও কিছু ভুল হয়েছে। তো এবার আমরা দেখি প্রোগ্রামটাতে কোথাও ভুল হয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানে ইফ স্টেটমেন্টের পরে কিন্তু আমি এখানে সেমিকোলন দিয়ে দিচ্ছি। সেমিকোলনের মানে কি না, একটা লাইন সেটা অলরেডি শেষ হয়ে গেছে। তো ইফ এখানে কি হচ্ছে, প্রোগ্রামটা যখন রান হচ্ছে ইফ স্টেটমেন্টের পর এইখান পর্যন্ত কিন্তু প্রোগ্রামটা সিকোয়েন্সিয়ালি মানে রান হচ্ছে। তারপরে যখন আমি এখানে সেমিকোলন দিয়ে দিচ্ছি তারপর কিন্তু এই যে মাঝখানে যে স্টেটমেন্টটা সেগুলো কিন্তু রান হচ্ছে না, ওই জন্য এখানে, তো ওই জন্য ইফ স্টেটমেন্টটা কাজ করছে না। তো ওই জন্য এখানে কিন্তু এই অ্যান্সারটা স্টেটমেন্টটা কাজ চলে আসছে, আর এখানে যে কন্ডিশানটা চেক হচ্ছে না। তো এই ছোটো ছোটো মিস্টেকগুলো তোমরাও কিন্তু লক্ষ্য করবে, যেগুলো হয়েই যায়। তো ঠিক আছে, এবার আমরা সেভ করব। সেভ করার পর আমরা দেখি আরেকবার রান করব।
এবার রান করার পর দেখতে পাচ্ছি এন্টার ইউর পাসওয়ার্ড চলে এসেছে। তো এবার যদি আমি এখানে 4 5 6 7 দিই, এন্টার করি, দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো আউটপুট আসছে না। মানে এখানে যে ওয়েলকাম লেখাটা দিয়েছি, এই ওয়েলকাম লেখাটা কিন্তু আসছে না। তো মানে কি না, এই যেটা আমি দিয়েছি সেটা কিন্তু এটার পাসওয়ার্ড নয়, তাই তো। তো এবার আমি আরেকবার রান করবো এবং যেটা অরিজিনাল পাসওয়ার্ড অর্থাৎ 1 2 3 4 এটা দেবো। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু ওয়েলকামটা চলে এসেছে, এখানে ওয়েলকাম আউটপুট চলে এসেছে। মানে কি, যে ইউজার যে পাসওয়ার্ডটা দিয়েছে আর আগে থেকে যে পাসওয়ার্ডটা সেট করা আছে ওটা কিন্তু একই, মিলে গেছে, কন্ডিশন ট্রু হয়েছে, স্যাটিসফাইড হয়েছে, তার জন্য এখানে ওয়েলকামটা চলে এসেছে। তো আজকের এই 3টে প্রোগ্রামের মাধ্যমে আমরা বুঝলাম ইফ স্টেটমেন্ট কীভাবে কাজ করে। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব ইফ এলস স্টেটমেন্ট কীভাবে কাজ করে।